নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। শুরু করছি অভিজ্ঞাপন। শুভ সকাল শ্রোতা বন্ধুরা। চারদিকে মন মাতানো বসন্তের মৃদু হাওয়া আর কোকিলের কুহুতান, ঠিক এর সঙ্গে আমরাও কিন্তু হাজির হয়ে গেছি অভিজ্ঞাপনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। আজ ৭ই মার্চ ২০২৬ ইংরেজি, শনিবার, বছরের ৬৬তম দিন। বছর শেষ হতে আরও রয়েছে ২৯৯ দিন বাকি। আজ ৭ই মার্চ। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জ্ঞানী মানুষ ফাল্গুনী মুখোপাধ্যায়। তিনি তার ছদ্মনাম ফাল্গুনী মুখোপাধ্যায় নামে সাহিত্য জগতে পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল তারাপদ মুখোপাধ্যায়। তার সাহিত্যকর্ম বাংলা উপন্যাসের ধারায় এক নতুন মাত্রা যোগ করেছিল, যা আজও পাঠকদের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক। ১৯০৪ সালের আজকেরই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোল থানার নাকরাকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। হেতমপুর কলেজে আইএ পড়াশোনা করেন এবং পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছিলেন। তার জন্মগ্রামের একটি পাড়ার নাম ২০০৭ সালে ফাল্গুনী পল্লী হিসেবে নামকরণ করা হয়েছে, যা তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রেখেছে। ফাল্গুনী মুখোপাধ্যায় তার সাহিত্য জীবন শুরু করেন বঙ্গলক্ষ্মী মাসিক পত্রের সম্পাদকীয় বিভাগে কাজ করার মাধ্যমে। এই পত্রিকায় কাজ করার সময়ই তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠিত ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার রচিত উপন্যাসসমূহ সামাজিক বাস্তবতা, মানবিক বোধ এবং জীবন ঘনিষ্ঠ উপাখ্যানের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নি কন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ময়ূরী ইত্যাদি। তার রচিত দুটি কাব্যগ্রন্থ হিঙ্গুল নদীর কুলি এবং কাশ বনের কন্যা পাঠকদের মধ্যে আজও সমাদৃত রয়েছে। তার সাহিত্যকর্মে মানবিক অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং নারীর মনোজগতের সূক্ষ্ম বিশ্লেষণ প্রতিফলিত হয়েছে। তার উপন্যাসসমূহে নারীর আত্মপরিচয়, সমাজের প্রতি তাদের সংগ্রাম এবং প্রেম ভালোবাসার সূক্ষ্ম অনুভূতি চিত্রিত হয়েছে। ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯৭৫ সালের ২৫শে এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তার রচিত উপন্যাস এবং কবিতাগুলো আজও পাঠকদের মুগ্ধ করে। তার সাহিত্যকর্মে মানবিক বোধ, সামাজিক বাস্তবতা এবং নারীর অভিজ্ঞতা চিত্রিত হয়েছে, যা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ঠিক আজকের দিনেই ১৮৯০ সালে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী এবং আইনসভার সদস্য মনোরঞ্জন গুপ্ত। বিপ্লবী এবং সাম্যবাদী কর্মী অখিল চন্দ্র নন্দী জন্মেছিলেন ঠিক আজকের দিনে ১৯০৭ খ্রিস্টাব্দে। জন্মেছিলেন অধ্যাপক সচ্চিদানন্দ হীরানন্দ বাৎসায়ন, ভারতীয় লেখক, কবি এবং ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক, সাংবাদিক।
1911 সালে ঠিক আজকের দিনে, আর ঠিক আজকের দিনেই 1931 সালে জন্মেছেন শঙ্কু মহারাজ, প্রখ্যাত বাঙালি ভ্রমণ সাহিত্যিক। আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ ঘটনাবলীর মধ্যে রয়েছে 1835 সালে ঠিক আজকের দিনেই ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ইংরেজি ভাষা প্রচলন করেন। 1861 সালে আজকের দিনেই ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ঢাকা প্রকাশের আত্মপ্রকাশ। 1876 সালের ঠিক আজকের দিনেই আলেকজান্ডার গ্রাহাম বেল তার তৈরি টেলিফোন পেটেন্ট করেন। জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয় ঠিক আজকের দিনেই 1917 খ্রিস্টাব্দ থেকে, আর 1923 খ্রিস্টাব্দে তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়। এবারে চলে যাচ্ছি চিঠিপত্রে। আজকের প্রথম চিঠিখানি লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম এবং ডাক, জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কাশীর বাইজির মেয়ে কুন্তা ভালোবেসে ঘর বেঁধেছিল রাজপুত যুবক দেবী সিংয়ের সঙ্গে, কিন্তু রাজসুখ বেশি দিন সহ্য হয়নি কুন্তার। দেবী সিংয়ের উচ্চাভিলাষী জীবন তাকে সর্বশান্ত করে, ফলে কিংখাবের ঝালর সরে গিয়ে কুন্তার জীবনে নেমে আসে দারিদ্র, অকাল বৈধব্য। তবু প্রেমের আলোকবর্তিকা হাতে কুন্তা এগিয়ে চলে সংগ্রামের পথে। দুষ্ট রাসবিহারী সিংয়ের কুপ্রস্তাবে কুন্তা বলে, জান দেগা ধরম দেগা নেহি। 2-3টি শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে, কখনো হাড় কাঁপানো পৌষের রাতে লবটুলিয়ায় ম্যানেজার বাবুর ভুক্তাবশিষ্ট ভাত নিয়ে গেছে, কখনো ক্ষেতের ছড়া ফসল কুড়িয়েছে। স্বাধীন নারী সত্তার প্রতিমূর্তি কুন্তার সংগ্রামের কথা উজ্জ্বল হয়ে আছে আরণ্যকের পাতা জুড়ে। সংসারের নারীর অপমান লাঞ্ছনার কাহিনী নতুন নয়। আর্যাবর্তের পটভূমিতে পতিপরায়ণা সীতাদেবীকে তার স্বামীর কাছেই দিতে হয়েছে সতীত্বের পরীক্ষা। ভরা রাজসভায় বিবস্ত্র হতে হয়েছে পাঞ্চালীকে। সময়ের অমোঘ স্রোতে ধানতলা, বানতলা থেকে শিক্ষায়তন। কোথাও নিরাপদ নয় নারী। যে নারী শক্তিরূপী সংসারে পূজিতা, তারই প্রতি এত অবিচার, এত অবহেলা। এর মধ্যেই সংগ্রামের পথে একাকী এগিয়ে চলা নারীর দৃষ্টান্ত অমূলক নয়। এমনই এক নারীকে খুব কাছ থেকে দেখেছি। কৈশোরে পিতৃহারাই দিদি অনটনের সংসারে হাল ধরে। কয়েকটা টিউশনি আর সেলাইয়ের কাজ করে অসুস্থ মাকে দেখা, 2টি ছোট ভাইকে মানুষ করতে পার হয়ে যায় কৈশোর যৌবনের দিনগুলি। ভাই 2টি মানুষ হতে সরে পড়ে। দিদি আবার শুরু করে তার অবশিষ্ট পথটুকু। লোভ, প্রলোভন কোনো কিছুই তাকে দিগ্ভ্রান্ত করতে পারেনি। সময়ের অনেক আগেই ভগ্ন শরীর আর এক রাস শূন্যতা নিয়ে দিদিকে চিরতরে চলে যেতে হয় সংসার ছেড়ে। শেষ হয়ে আসে জীবন। তবু প্রজন্মের কাছে আদর্শ হয়ে রয়ে যায় এক নারীর অদম্য সংগ্রামের কাহিনী। সশ্রদ্ধ প্রণাম এই নারীকে, দেবীকে। ধন্যবাদ সহ বাসন্তী শুভেচ্ছায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম এবং ডাক, জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান।
লিখছি তোমায় পর্বে মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই। আর এ বিষয়ে এবারের চিঠিটি যিনি লিখেছেন তিনি ঘুরুনি কৃষ্ণনগর থেকে মলয় কুমার বিশ্বাস। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায়। তোমার অঙ্গনে উপস্থাপন করছি এমন এক লড়াকু নারীর কথা যিনি জন্মের পরবর্তী সময় থেকেই নির্যাতিত, অবহেলিত, দারিদ্র সহিংসতার সঙ্গে লড়াই করেছেন এবং অনেক সংগ্রামের পর একজন নারী গ্রন্থকার, এক গৃহকর্মী নারীর স্বপ্নময় কলমের উড়ান গাঁথা আত্মকথনে উঠে এসেছে এমন এক নারী, তিনি বেবি হালদার। সৎমা এবং স্বামীর কাছে অত্যাচারিত হয়ে বড় হয়ে ওঠার কাহিনী তাঁরই লেখা বই আলো আঁধারি থেকে আমরা জানতে পারি। তার লড়াই এবং তার সংগ্রামের কথা এই পুস্তক বহু ভাষায় অনূদিত হয়েছে। অনেক অত্যাচার সহ্য করেও আত্মহত্যার পথ কিন্তু তিনি বেছে নেননি, হাল ছাড়েননি। পরিচারিকার কাজ করে তিনি আলো জ্বালিয়েছেন নিজের জীবনে। সময়ের কাঁটাকে পিছনে ফেলে দিয়ে তিনি এগিয়ে গেলেন সূর্যমুখীর প্রত্যয়ে। নির্যাতন, অবহেলা, উপেক্ষা সব পেরিয়ে তিনি অবশেষে পেলেন একটি সবুজ দারুচিনি দ্বীপ। তীব্র লড়াই করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁকে জানাই কুরুনিশ শত শত অভিনন্দন। অগ্নিযোগে সাহসী নারী মাতঙ্গিনী হাজরা, যিনি অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে আত্মবলিদান করেছিলেন বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে, লক্ষ দেশকে ব্রিটিশ শাসনমুক্ত করেছিলেন। তিনি লড়াই করতে শিখিয়েছিলেন। আজও স্মৃতির প্রেক্ষাপটে অমর হয়ে আছেন এবং থাকবেন তিনি। বিশ্বের একমাত্র ভাষা শহীদ, অর্থাৎ মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে তার আত্মবলিদান সকলের স্মৃতিপটে আজও অমলিন হয়ে আছে, আর এভাবেই উদ্বুদ্ধ করেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। ইতি বিনীত মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘুরুনি, কৃষ্ণনগর। পরের চিঠিখানি লিখেছেন হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম। লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, আদিম যুগে নারীকে বেশি গুরুত্ব দিয়ে নারী পুরুষ একসঙ্গে থেকেছে। নারীর লড়াই শুরু হয়েছে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে পুরুষাধীন করে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার থেকে। সমাজ নিজেদের অন্যায় ঢাকতে নারীর উপর জারি করেছে নানান বিধিনিষেধ। রামায়ণ মহাভারতে শূর্পণখা, সীতা
দ্রৌপদীর প্রতি হওয়া অবিচার তার জ্বলন্ত উদাহরণ। মধ্যযুগে পুরুষতান্ত্রিক সমাজ নারীকে সুরক্ষা দিতে না পেরে পর্দানসীন করে কেড়ে নিয়েছে শিক্ষা, স্বাধীনতা। সমাজপতিদের দাপটে সমাজ বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ এবং নানান কুসংস্কারের পঙ্কির আবর্তে ডুবতে থাকে। এ সময়ে নারীর শিক্ষা দীক্ষা তো দূরস্থ, বাঁচার অধিকারটুকুও ছিল না। রামমোহন নায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করতে নারীর পাশে দাঁড়িয়েছিলেন। বহু বাধা বিপত্তি অতিক্রম করে তাদের চেষ্টায় সমাজে বন্ধ হয়েছিল সতীদাহ, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি ঘৃণা নৃশংস কুপ্রথা। আইনি স্বীকৃতি পেয়েছিল বিধবার পুনর্বিবাহ, হয়েছিল শিক্ষা লাভের সুযোগ। অন্তঃপুরবাসিনী সাহসিনী নারীরাও লড়াইয়ের পুরো ভাগে এগিয়ে এসেছিলেন। রানী রাসমণি, রানী ভবানী, সাবিত্রীবাই ফুলে, ভগিনী নিবেদিতা, আশাপূর্ণা দেবী, রাধারানী দেবী প্রমুখেরা নারীর অধিকার স্থাপনে দৃষ্টান্ত হয়েছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইও নারীরা পিছিয়ে ছিলেন না। আজ নারী নিজের যোগ্যতা এবং দক্ষতায় স্ব স্ব ক্ষেত্রে সুমহিমায় সুপ্রতিষ্ঠিত হলেও বহু নারীর জীবন এখনো অন্ধকারে ঢাকা। তাদের আলোয় ফেরাতে এবং আজও হওয়া সমাজের নারীর প্রতি বিভিন্ন অন্যায়, খুন, পাচার, কন্যা ভ্রূণ হত্যা প্রভৃতি রুখতে নারীর পাশে পুরুষের থাকা বড় প্রয়োজন। একা নারী বা একা পুরুষ অর্ধেক আকাশ। সম্পূর্ণ আকাশ না হলে লড়াই অসম্পূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা রইল। ইতি হিরণময়ী সাহু, সেবায়তন। চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, প্রত্যন্ত এক গ্রামের অতি দুস্থ পরিবারের মেয়ে পারুল। বাবা পাঠশালার গুরুমশাই হলেও দারিদ্র্যের কারণে তারা 7 ভাই বোনদের কারুরই অক্ষর পরিচয় হওয়া সম্ভব হয়নি। ছোট থেকেই পারুলের ছিল পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ, কিন্তু তার ভাগ্য তাকে বঞ্চিত করেছে। তাই মনে মনে সে স্থির করে রাখে যে যথাসময়ে তার ছেলে মেয়েকে সে অবশ্যই শিক্ষিত করে তুলবে। যথাসময়ে তার কোলে এলো এক কন্যা সন্তান। একটু বড় হতেই স্কুলে ভর্তি করে দিল, কিন্তু পয়সা আসবে কোথা থেকে? সেই মাতাল স্বামীর রোজগার তার নেশাতেই লেগে যায়। কিন্তু মেয়েকে যে তাকে কলেজ পাশ করাতেই হবে। তার জীবনের একমাত্র লক্ষ্য। বুদ্ধিমতী মেয়ে নিজের চেষ্টায় এগিয়ে যেতে লাগল। পারুল বাড়ি বাড়ি কাজ ধরল। অমানসিক পরিশ্রম করতে করতে সে অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে 1 মাস ভর্তি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল পারুল। ডাক্তারবাবু তাকে কিছুদিন ওষুধ খেতে বললেন আর পরিশ্রম কম করতে বললেন। কিন্তু মেয়ের পড়ার জন্য পারুল পরিশ্রম কমাতে পারল না, আর দীর্ঘদিন ওষুধও খেতে লাগলো। ঠিকঠাক খেতেও পারল না, ফলে পারুল আবার অসুস্থ হয়ে পড়ল। এবার অসুস্থতা চরমে পৌঁছালো। পারুল শয্যাশায়ী হয়ে উঠল। উঠতে পারে না, খেতে পারে না, কথাও বলতে পারে না। তার মেয়ে গেছে তার অনার্স পরীক্ষার রেজাল্ট জানতে। তার পাশের খবর নিয়ে যখন সে বাড়ি ফিরল, তখন পারুল শেষ শয্যায় রয়েছে। মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলল, মা গো, মা, এই যে দেখো আমি পাশ করেছি।
আমি গ্র্যাজুয়েট হয়েছি মা, তোমার লড়াই সার্থক হয়েছে। মাগো মা, একটি বার চোখ খোলো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পাঠালাম। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর। এবারে জানিয়ে দিচ্ছি কি তথ্য। আগামী 13 এবং 15 এপ্রিল অমরপুর মহকুমার ঝরঝরিয়াতে রাজ্যভিত্তিক বিজু উৎসব আয়োজন করা হবে। রয়েছে আরও একটি তথ্য। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি পরিচালিত আগরতলা প্রগতি রোড স্থিত অনুরূপা একাডেমিতে 2026-27 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে। ছাত্রীদের বিদ্যালয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করবে আদিবাসী মহিলা সমিতি। তাদের কোনো খরচ বহন করতে হবে না ছাত্রীদের পরিবারের। যোগাযোগ করার জন্য রয়েছে একটি ফোন নম্বর 8787619288। আবারও বলছি 8787619288। এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্যের কিছু টুকিটাকি। সুস্থ থাকার জন্য কি ধরনের খাবার খাচ্ছেন সেদিকে নজর দেওয়া যেমন জরুরি, তেমনি কখন খাবার খাচ্ছেন অর্থাৎ খাবার খাওয়ার সময়ের দিকেও কিন্তু খেয়াল রাখা প্রয়োজনীয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকক্ষণ খালি পেটে থাকি, তারপর খাবার খাই। এই অভ্যেস থাকলে কিন্তু শরীরে অতিরিক্ত মেদ জমতে বাধ্য। অতএব সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি। যারা ওজন কমানোর জন্য কড়া নিয়ম মেনে চলেছেন তারা দিনের অন্যান্য সময়ের খাবারের ব্যাপারে তো বটেই, বিশেষ করে নজর দিতে হবে রাতের খাবারের সময়ের দিকে, অর্থাৎ সঠিক সময়ে ডিনার সেরে নেওয়া খুবই জরুরি। দেরি করে রাতের খাবার খেলে শরীরে দেখা দিতে পারে অনেক সমস্যা, বিভিন্নভাবে শরীর খারাপ হতে পারে আমাদের। তাই সঠিক সময়ে ডিনার অর্থাৎ রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। আর ডিনারের মেনু কিন্তু হতে হবে হালকা, অর্থাৎ খুব ভারী খাবার, গুরুপাক খাবার, তেল মশলাযুক্ত খাবার, ভাজাভুজি এগুলি ডিনারের মেনুতে না রাখাই শ্রেয়। রাতের খাবারের মেনুতে অতি অবশ্যই রাখতে হবে সহজপাচ্য খাবার, আর তাহলেই খাবার সহজে হজম হবে। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা দেখা দেবে না। অতএব বেশি দেরিতে রাতের খাবার খাওয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করতে হবে, তাহলেই কিন্তু উন্নতি হতে পারে আমাদের শরীর এবং স্বাস্থ্যের। একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তর থেকে ত্রিপুরায় বসবাসকারী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণের অনেকগুলো বিষয় রয়েছে, তার মধ্যে রয়েছে ইলেকট্রিক ভেহিকেল মেইনটেন্যান্স টেকনিশিয়ান, এল্ডারলি কেয়ার কম্পেনিয়ন, বিকিপিং অ্যাসিস্ট্যান্ট মেশন ইত্যাদি। প্রার্থীদেরকে প্রতি মাসে 2000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। বিস্তারিত জানতে twd.tripura.gov.in এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর দরখাস্ত জমা দেওয়ার তারিখ কিন্তু আজ, অর্থাৎ 7ই মার্চ 2026 ইংরেজি। রয়েছে আরও একটি কাজের খবর।
আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 650টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি এবং বিবিএ ইত্যাদি গ্র্যাজুয়েট পাস। এসসি এসটিদের জন্য নম্বরের কোনো কড়াকড়ি নেই। আর জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 50% নাম্বারের অগ্রাধিকার রয়েছে। বয়স হতে হবে 20 থেকে 28 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 8ই মার্চ। আর বিস্তারিত তথ্যের জন্য দেখে নিতে পারেন এদের ওয়েবসাইট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কি বলছে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশা পরিলক্ষিত হবে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 36%। বিশেষ কোনো সতর্কতা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। বছর ঘুরে কিন্তু আবার এসেছে আমাদের বসন্ত। প্রকৃতিতে তাই লেগেছে রঙের ছোঁয়া। দক্ষিণা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। আর কোকিলের কণ্ঠে কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি বসন্ত এসে গেছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের অভিজ্ঞাপন পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য, আমি ইতিকণা মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।